আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় প্লাস্টিক। চলো আমরা প্লাস্টিক নিয়ে আলোচনা করি। প্লাস্টিক উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিককে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলার কারণ প্লাস্টিক শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। এখন সাথে সাথে আরেকটা প্রশ্ন আমাদের মনে চলে আসতে পারে যে প্লাস্টিক ছাড়া কি উদ্ভিদ কোষে আর অন্য কোনো বৈশিষ্ট্য আছে? উত্তর হ্যাঁ আছে, সেটা হলো কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদ কোষের আরেকটি অন্য বৈশিষ্ট্যের নাম হলো কোষ প্রাচীর। এখন আমাদের জানতে হবে প্লাস্টিক থাকে না কোন কোন কোষে। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। প্লাস্টিক থাকে না যে সকল কোষে, প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষ, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াকে আগে নীলাভ সবুজ শৈবাল বলা হতো। নীলাভ সবুজ শৈবাল বলা হতো। এছাড়া ছত্রাক। তাহলে আমরা বলতে পারি প্লাস্টিক থাকে না প্রাণী কোষ, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং ছত্রাকে। কিন্তু এর মধ্যে আবার ব্যতিক্রম আছে। কিছু প্রাণী কোষেও প্লাস্টিক দেখা যায়, যেমন ইউগ্লেনা। ইউগ্লেনা এককোষী প্রোটোজোয়া। এককোষী প্রোটোজোয়াতে প্লাস্টিক পাওয়া যায়, যার উদাহরণ হলো ইউগ্লেনা। এরপরে আমরা জানবো প্লাস্টিকের আবিষ্কারক নিয়ে। প্লাস্টিকের আবিষ্কারক এর নামটা যদি আমরা চিন্তা করি, তাহলে প্লাস্টিকের আবিষ্কারক হলো শিম্পার। শিম্পার। এখন কথা হলো শিম্পার, শিম্পারের দন্তস্ব। এখন কথা হলো যে আমরা শুধুমাত্র এখানে একটা জিনিস মনে রাখবো, সেটা হলো সবুজ রং। সবুজ রং, আপাতত সবুজ রংটা এখানে খেয়াল রাখি। শিম্পার প্লাস্টিক আবিষ্কার করলো যেটা সবুজ রঙের ছিল। এরপরে আমরা চলে যাই প্রকারভেদে। প্লাস্টিক তিন প্রকার। এক লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। দুই নাম্বার ক্রোমোপ্লাস্ট। তিন ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা দেখলাম প্লাস্টিক তিন প্রকার, একটা লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। লিউকো শব্দের অর্থ বর্ণহীন। তাহলে আমরা কি বুঝলাম? বর্ণহীন প্লাস্টিককে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন বর্ণহীন কথাটার সাথে সাথে আমাদের মাথার মধ্যে চলে আসার কথা, সূর্যের আলো পৌঁছায় না এমন জায়গায় মেইনলি বর্ণহীন প্লাস্টিক বা লিউকোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে আমরা খেয়াল রাখবো সূর্যের আলো পৌঁছায় না। পৌঁছায় না, কোথায় পৌঁছায় না? যেমন মূল। মূল অবশ্যই মাটির নিচে থাকে। আরেকটা কথা ভূমিমস্ত কাণ্ড। ভূমিমস্ত কাণ্ড অবশ্যই ভূমির নিচে যে কাণ্ড, সেটাকে বলা হচ্ছে ভূমিমস্ত কাণ্ড। তারপর বীজ। বীজ কোথায় থাকে? অবশ্যই ফলের ভিতরে থাকে। তাহলে আমরা মনে রাখবো যেগুলো কোনো কিছু দিয়ে ঢাকা বা আবৃত থাকে, ওই জায়গাগুলোতেই সূর্যের আলো পৌঁছায় না। আর সূর্যের আলো পৌঁছায় না মানে সেটা কালারটা হবে বর্ণহীন, যেটা আলটিমেটলি আমরা বলতে পারবো লিউকোপ্লাস্ট। এখন চলে আসি এটার কাজ। লিউকোপ্লাস্টের কাজ। এখন কাজ হলো দুইটা এখানে মেইনলি। প্রধান কাজ এটা খাদ্য সঞ্চয় করা। খাদ্য সঞ্চয় করা। দুই নাম্বার কাজ শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য। শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা দুই নাম্বার কাজ। এখন এটা মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করতে পারি। অনেক সময় আমাদের পরীক্ষায় যে প্রবলেমটা আমরা ফেস করি যে শ্বেতসার থেকে শর্করা না শর্করা থেকে শ্বেতসার, তো আমরা মনে রাখার জন্য আমরা একটু বর্ণ গুনি। এখানে আছে 3টা, এখানে বর্ণ আছে 4টা।
তার মানে মনে রাখবো 3 থেকে 4, কারণ 3 থেকে 4 ছোট থেকে বড়। তাহলে মনে রাখবো শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য। এখন আমরা চলে আসবো খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে কয়টা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে এটাকে 3 ভাগে ভাগ করা হয়। এখন কথা হলো আমাদের সঞ্চিত খাদ্য কি কি থাকে। আমাদের সঞ্চিত খাদ্যের মধ্যে রয়েছে শ্বেতসার, প্রোটিন এবং চর্বি বা তেল জাতীয়। তাহলে যেটা যারা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী, শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলো শব্দের অর্থ হলো শর্করা বা শ্বেতসার। অ্যামাইলো শ্বেতসার, অ্যামাইলো শব্দের অর্থ শ্বেতসার। এরপরে চলে আসবো প্রোটিন। প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে যেটা সেটা হলো প্রোটিনোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট বা এটাকে বলতে পারি আমরা এলিউরোপ্লাস্ট। এলিউরোপ্লাস্ট। এরপরে চলে আসবো চর্বি জাতীয়, চর্বি বা তেল জাতীয় খাদ্য সঞ্চয়কারী, সেটাকে বলা হচ্ছে ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট। আচ্ছা, এখন আমরা যদি রিক্যাপ করি তাহলে লিউকোপ্লাস্টের প্রশ্ন সংখ্যা খুবই কম। যে এটা কালার কি, তাহলে আমরা বলবো যে বর্ণহীন। বর্ণহীন কথাটার সাথে সাথে যদি আমাদের প্রশ্ন করা হয় যে এটা কোথায় পাওয়া যায় না বা কোথায় পাওয়া যায়, তখন আমরা বলবো মূল, পরিমস্ত কাণ্ড এবং বীজ। কেন এখানে পাওয়া যায়? কারণ হলো কি, সূর্যের আলো পৌঁছায় না এমন জায়গায় বর্ণহীন প্লাস্টিক বা লিউকোপ্লাস্ট পাওয়া যায়। এরপরে চলে আসি এর কাজ। কাজ আমরা পেয়েছি দুইটা, একটা খাদ্য সঞ্চয় করা আর একটা হলো শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি। এরপরে আমরা বলছি সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্ট 3 প্রকার। সেটার মধ্যে আছে শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে যেটা, সেটা হলো অ্যামাইলোপ্লাস্ট। প্রোটিন জাতীয় যেটা করে প্রোটিনোপ্লাস্ট বা এলিউরোপ্লাস্ট। আর চর্বি বা তেল জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হচ্ছে ইলায়োপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্রোমো শব্দের অর্থ হলো রঙিন। রঙিন, রঙিন বলতে আমরা সব কালারকে বুঝি, কিন্তু আমাদেরকে এখানে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে রঙিন প্লাস্টিককে বলা হয় ক্রোমোপ্লাস্ট। তাহলে আমাদের একটু ভুল হবে, কারণ এখানে সবুজটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে রাখবো, সবুজ বাদে। সবুজ বাদে বাকি যতগুলো রঙিন প্লাস্টিক আছে সবগুলোকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তাহলে আমরা বুঝবো সবুজ বাদে রঙিন যে প্লাস্টিক সেটাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এখন কথা হলো রঙিন। এই রঙিন কথাটাই আমাদের অ্যাট্রাকশনের সাথে জড়িত। রঙিন মানে অ্যাট্রাকটিভ একটা ম্যাটার। তার মানে আমরা মনে রাখবো যে রঙিন জিনিস পোকামাকড় বা ইনসেক্টকে আকৃষ্ট করে। এই ইনসেক্ট বা পোকামাকড় আকৃষ্ট করার কারণে এটা পরাগায়নে সাহায্য করে। যেহেতু পোকামাকড় পরাগায়নের বাহক হিসেবে কাজ করে, এই জন্য আমরা বলতে পারি এর কাজ হলো পরাগায়নে সাহায্য করা। পরাগায়নে সাহায্য করা। এখন কথা হলো এটা কোথায় পাওয়া যায়। আমরা যদি বলি এটার কালার দেখতেছি আমরা রঙিন, তার মানে অবশ্যই এটা রঙিন ফুল, ফল এবং গাজরের মধ্যে পাওয়া যাবে। তাহলে আমরা কোথায় কোথায় পাবো এটাকে? রঙিন ফুলে পাবো, ফলে পাবো, গাজরের মূলে পাবো। গাজরের মূল। এখন যদি আমরা দেখি এর কালারের বেসিসে আবার এর কয়েকটা প্রকারভেদ আছে, ওইগুলা এমসিকিউ তে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এখন আমাদের মতো করে এমসিকিউ এর জন্য এটাকে মনে রাখার জন্য যে ট্রিক্সগুলো ব্যবহার করব, সেটাতে আমরা মনে রাখবো প্রথমে ফিবা। ফিবা, তাহলে ফিবাতে কি কি আছে? ফিবাতে আছে ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্ট, আর ফিওপ্লাস্টের কালারটা বাফ বাদামি। তাহলে বাদামি যে ক্রোমোপ্লাস্ট সেটাকে বলা হচ্ছে ফিওপ্লাস্ট। এরপরে চলে আসবে আমাদের লাল রাস্তা। আমাদের যে রাস্তাটা সেটা হলো লাল রাস্তা। লাল রাস্তা। এখন লাল রাস্তা, রাস্তা মানে হলো রোড। তাহলে আমরা বলতে পারি যদি রোডোপ্লাস্ট বলি তাহলে রোডোপ্লাস্টের কালারটা হবে লাল। তাহলে লাল রাস্তা বা লাল রোড দিয়ে মনে রাখতে হবে। এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো কেরোটিনোপ্লাস্ট। কেরোটিনোপ্লাস্ট। এখন কেরোটিনোপ্লাস্টের জায়গায় এখানে কালারটা কমলা। কেরোটিনোপ্লাস্টের কালার কমলা, কিন্তু আমরা মনে রাখার জন্য যে হেল্পটা মানে এখানে ট্রিক্স কাজে লাগাবো সেটা ক, এখানকার ক,
কমন পড়ে গেছে, তার মানে কেরোটিনোপ্লাস্ট অবশ্যই কমলা কালারের হবে। এরপরে চলে আসি আরেকটা কালার, সেটা হলো জেন্থোফিল। জেন্থোপ্লাস্ট বা জেন্থোফিল নামে তোমাদের বইয়ে দেয়া আছে। তাহলে আমরা মনে রাখবো এই এটা দেখতে অনেকটা হয়ের মতো লাগতেছে, তো ওই জন্য মনে রাখবো এটা হলুদ কালার। তাহলে আমাদের যদি এমসিকিউ এখন ক্রোমোপ্লাস্টের এই প্রকারভেদ গুলো দেয়া থাকে কোনটা কোন কালারে বা কোনটি সঠিক নয়, বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ইভেন এইচএসসি পরীক্ষাতেও দেয়া থাকে। তাহলে আমরা মনে রাখবো জেন্থোফিলের ব দেখে হলুদ, আর ফিওপ্লাস্টের বাদামি, রাস্তাটা লাল, ওই জন্য আমরা মনে রাখবো রোডোপ্লাস্টটা আসলে লাল, আর কেরোটিন ফর কমলা, ক মিলে গেছে, ওই জন্য আমরা মনে রাখবো কমলা। এটা শুধুমাত্র মনে রাখার জন্য আমাদের নিজস্ব ট্রিক্স। ক্লোরোপ্লাস্ট হলো, আমরা রঙিন যখন পড়ি তখন আমরা বলছিলাম সবুজ বাদে। তাহলে এই সবুজ বাদ দেওয়ার যে মাহাত্ম্য সেটা আমরা এখানে বুঝতে পারবো, কেন আমরা বাদ দিছি, কারণ ক্লোরোপ্লাস্টের কালারটা হলো সবুজ। তাহলে আমরা মনে রাখবো বর্ণযুক্ত প্লাস্টিক যদি আমাদের আসে পরীক্ষায়, তাহলে আমরা বলবো দুইটা, একটা হলো ক্লোরোপ্লাস্ট আর একটা ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে আমরা পাবো সবুজ রঙের প্লাস্টিক, তাহলে ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সবুজ রঙের প্লাস্টিককে বলে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কাকে বলে? তাহলে আমরা বলবো সবুজ বাদে রঙিন অন্য সকল প্লাস্টিককে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এরপরে আমরা দেখি এটার কালার তো আমরা জানি গেলাম, এরপরে আমাদের কাজ হবে এটা কেন সবুজ দেখায়। মনে রাখতে হবে এখানে সবুজ রঙের একটা পিগমেন্ট থাকে বা রঞ্জক পদার্থ থাকে, যেটাকে বলা হয় ক্লোরোফিল। এখন কথা হলো যে ক্লোরোফিলের কালারটা কি? ক্লোরোফিলের কালার হলো সবুজ, যার কারণে ক্লোরোপ্লাস্টকে দেখায় সবুজ। এখন আমরা যদি ক্লোরোফিলকে 100% ধরি কি ক্লোরোফিল 100%, এই ক্লোরোফিলের 100% এর মধ্যে ক্লোরোফিলের দুইটা প্রকারভেদ আছে, একটা ক্লোরোফিল এ আর একটা ক্লোরোফিল বি। আমি C4 বুঝাইছি ক্লোরোফিল, তাহলে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। তো মনে রাখবো এটা আমাদের সবথেকে বেশি থাকবে, 75% থাকবে এ আর 25% থাকবে বি। তাহলে আমি যদি বলি ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ কত পার্সেন্ট থাকবে, আমরা বলবো 75%, এবং ক্লোরোফিল বি কত পার্সেন্ট থাকবে, 25%। ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ খাদ্য তৈরি করা। ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হলো খাদ্য তৈরি করা। এখন খাদ্য তৈরি আমরা সচরাচর কথাই করি, অবশ্যই আমাদের রান্না করে থাকি। তার মানে আমরা মনে রাখবো যে এই ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে কোষের রান্নাঘর। তাহলে এর আরেকটা অপর নাম যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো কোষের রান্নাঘর। এখন কথা হলো এই খাদ্য, অবশ্যই এদের খাদ্যটা শর্করা জাতীয় খাদ্য। তাহলে কি এটা উপেক্ষা রাখে যে এটা আরেকটা নাম বলা যাবে শর্করা জাতীয় খাদ্য তৈরি বা শর্করা জাতীয় খাদ্য তৈরির রান্নাঘর, যেটাই আমরা বলি না কেন এখন বলতে পারবো। তার মানে শর্করা জাতীয় কথাটা আসলেই আমরা মনে রাখবো ক্লোরোপ্লাস্টের কথা। তাহলে ক্লোরোপ্লাস্ট যেহেতু একটা প্লাস্টিক, মেইনলি আমরা এরকম বলে থাকি যে প্লাস্টিককে কোষের রান্নাঘর বলা হয়। কেন বলা হয়? কারণ এই ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিকের কারণে প্লাস্টিককে বলা হয় কোষের রান্নাঘর। তাহলে আমরা এখন বলতে পারি যে প্লাস্টিকের যদি আমরা বলি নাম কয়টা, তাহলে বলবো দুইটা, একটা হলো কোষের রান্নাঘর আর হলো কি শর্করা জাতীয় খাদ্যের রান্নাঘর। এরপরে চলে আসি আমরা ক্লোরোপ্লাস্ট স্কিপ করে। এরপরে আমরা জানবো এটা আকৃতি নিয়ে। ক্লোরোপ্লাস্টের আকৃতিটা আসলে কি রকম? ক্লোরোপ্লাস্টের আকৃতি থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন আমরা পেয়ে যাবো এখানে। ক্লোরোপ্লাস্টের আকৃতি নিয়ে আলটিমেটলি খুব বেশি জানার কিছু নাই, তবে একটা প্রশ্ন এখানে আছে, সেটা হলো যে ক্লোরোপ্লাস্টের আকৃতিতে বৈচিত্র্যতা দেখা যায় সব থেকে কোন জীবে? তাহলে আমরা বলবো প্রশ্নটার উত্তর হবে শৈবাল। কি বলবো আমরা? শৈবাল। তাহলে মনে রাখবো শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা বেশি দেখা যায়, দেখা যায়। এখন আমরা এই শৈবালগুলোকে এমসিকিউ এ মনে রাখার জন্য যে ট্রিক্সটা আমরা ইউজ করতে পারি, ওইভাবে আমরা সাজাবো। আমরা এটা এমসিকিউ এর মতো করে মনে রাখবো যে কোন জীবে কোন আকার। আমরা এখানে টার্গেট করছি সি কে, ক্লামাইডোমোনাসের সি কে। তাহলে সি মানে হলো কি? কাপ মানে মনে রাখবো পেয়ালা। তাহলে এটার আকারটা হবে পেয়ালাকৃতি। তাহলে পেয়ালাকৃতি কোনটা? অবশ্যই আমরা বলবো পেয়ালাকৃতির
ক্লোরোপ্লাস্ট দেখা যায় ক্লামাইডোমোনাস। এরপরে চলে আসি এস, এস দিয়ে মানে স্পাইরোগাইডা, এস, এস দিয়ে মনে রাখবো আমরা সাপ, এস দিয়ে মনে রাখবো সাপ, তার মানে হলো সর্পিলাকৃতি, সর্পিলাকৃতি যদি হয় তাহলে স্পাইরোগাইডা। এরপরে চলে আসবো আমরা ওডোগোনিয়াম, ওডোগোনিয়াম যেটা, ওডোগোনিয়াম হলো জালিকাটা, এটাতে আমাদের মনে রাখার জন্য খুব বেশি কার্যকরী কোনো কিছু নাই, ওই জন্য আমরা শুধুমাত্র এমনি আপাতত মনে রাখি জালিকাটা। এরপরে চলে আসবো জিগনেমা, জিগনেমা মনে রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো জুতা, বানানটা আমরা এইভাবে লিখতে পারি আমাদের নিজের সুবিধার জন্য জুতা। তাহলে জি জেড ফর জিগনেমা, জেড দিয়ে আমরা বুঝবো জিগনেমা, আর তা দিয়ে হলো তারকাকৃতি, তারকাকৃতি। এরপরে যেটা আসবো পিথোগোরা, পিথোগোরা আমরা টার্গেট করব, পিথোগোরাকে টার্গেট করছি আমরা তার মাথার দিকে, অবশ্যই পি, পি এর মাথা হলো গোলাকার, ওই জন্য আমরা মনে রাখবো গোলাকৃতি, গোলাকার মাথার জন্য এটা মনে রাখবো গোলাকৃতি, গোলাকৃতি। এরপরে চলে আসি ইউরোথ্রিক্স, ইউরোথ্রিক্স হলো এমন একটা জিনিস যেটাতে আসলে তিনটা আকৃতি দেখা যায়, যেটাকে আমরা বলতে পারি বেল্ট, ফিতা, আংটি। তাহলে আমরা মনে রাখতে পারি বেল্ট, ফিতা, আংটি, বেল্ট, ফিতা, আংটি। তাহলে এই মোটামুটি আমাদের শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্যতা। আর এগুলো এমসিকিউ তে আসে, এমসিকিউ ছাড়া রিটেনে আমাদের আসে না, ওই জন্য আমরা যে কাজটা করব এমসিকিউ এর মতো করে মনে রাখবো। তাহলে ক্লামাইডোমোনাসের সি আমাদের টার্গেট পয়েন্ট, সি ফর কাপ, কাপ মানে হলো পেয়ালা, তাহলে পেয়ালা কি, আর সাপ, সাপ হলো কি যে স্পাইরোগাইডা সাপ, তার মানে হলো সর্পিলাকৃতি। তারপরে ওডোগোনিয়াম, ওডোগোনিয়ামটা হলো জালিকাটা। জিগনেমা জুতা, তাহলে মনে রাখার জন্য আমাদের জুতা বানানটা হবে এরকম জুতা, তাহলে তা দিয়ে তারকাকৃতি। আর পিথোগোরা বলছি পি এর মাথা। ইউরোথ্রিক্স এর বেল্ট, ফিতা এবং আংটি, এটা আমাদের এমনি বেশি মনে থাকে কারণ শৈবালে ইউরোথ্রিক্স একটা বড় আলোচনার বিষয় আছে, ওই জন্য আমরা যখন শৈবালে পড়বো ইনশাআল্লাহ এটা আলটিমেট আমাদের মনে চলে আসবে। তাহলে আমাদের যদি সবগুলো অপশনের মধ্যে আমরা মোটামুটি এটা যদি নাও আমাদের মনে থাকে তাহলে আমরা একটু অপশন বাদ দিয়ে এই এমসিকিউটা সলভ করতে পারবো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্লোরোপ্লাস্টের সংখ্যা। আসলে প্রত্যেকটা কোষের ক্লোরোপ্লাস্টের সংখ্যা কতগুলো, তাহলে আমরা মনে রাখবো উদ্ভিদ কোষের প্রতিটি সাধারণ কোষে আমরা 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট পাবো, 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট পাবো। আর ক্লোরোপ্লাস্ট যেহেতু প্লাস্টিক, অনেক সময় প্রশ্নটা এভাবে ঘুরে আসে যে উদ্ভিদ কোষে বা উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কয়টি প্লাস্টিক পাওয়া যায়, সাধারণত একটি কোষে কয়টা প্লাস্টিক পাওয়া যায়, তাহলে আমরা বলবো 10 থেকে 40টি। সেটা হইতে পারে ক্লোরোপ্লাস্ট, প্রশ্নটা যদি ক্লোরোপ্লাস্টের জায়গায় প্লাস্টিক থাকে তাহলে আমরা বিভ্রান্ত না হয়ে এটাই লাগাবো 10 থেকে 40। তবে গঠনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য, এইচএসসি রিটেনে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। তো আমাদের ফার্স্ট কাজ করতে হবে চিত্র সহ ব্যাখ্যা দিতে হবে। আমাদেরকে যদি বলে যে উদ্দীপকের অঙ্গাণুটি গঠন ব্যাখ্যা করো, গঠন ব্যাখ্যা মানেই তোমার কাছে চাওয়া হয়েছে চিত্র সহ ব্যাখ্যা, তোমাকে বলে দিতে হবে না যে চিত্র সহ ব্যাখ্যা, তার মানে তুমি গঠন যদি ব্যাখ্যা করতে চাও অবশ্যই তোমাকে চিত্র দিতে হবে। এখন আমরা ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে আলোচনা করব। ক্লোরোপ্লাস্টের গঠনে আমাদের যে টার্গেটটা থাকবে তার আগে আমি কয়েকটা কথা বলে দিই, সেটা হলো আমি যতগুলো অঙ্গাণু পড়াই না কেন আমার টার্গেট থাকবে সবসময় বাইরে থেকে ভিতরের দিকে ঢোকা। তাহলে আমি এখানেও সেম ভাবে একইভাবে বাইরে থেকে ভিতরের দিকে আসবো। আমার যে কাজটা হবে আমি প্রথমেই গুছাই নিব এমএসটি আকারে। এখন এমএসটি কি এটা আমরা পরে ধীরে ধীরে বুঝতে পারবো। ফার্স্ট এম, এম ফর আমরা মনে রাখবো মেমব্রেন, এম ফর মেমব্রেন। তাহলে এখন মেমব্রেন সম্পর্কে আমার দুইটা কথা শুধু মনে রাখলেই চলবে এখানে। তার মধ্যে মেমব্রেনের যে কথাটা খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা হলো 1 নাম্বার 2 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট বললাম? 2 স্তর বিশিষ্ট। এরপরে যে আমরা মেমব্রেন বলতে আলটিমেটলি আমাদের মাথার মধ্যে চলে আসে লিপোপ্রোটিন বা ফসফোলিপিড, এই টাইপের মেমব্রেন। তাহলে ফসফোলিপিড যদি কথাটা চলে আসে এটা কিন্তু তা না, এটা হলো একটু ব্যতিক্রম মেমব্রেন, যেটাতে হলো গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লিসারাইড। এটা একটা গ্লাইকোপ্রোটিন, এটা একটা গ্লাইকোপ্রোটিন। তাহলে আমাদের যদি এক কথায় ক্লোরোপ্লাস্টের মেমব্রেন দিয়ে কোনো এমসিকিউ প্রশ্ন হয় তাহলে সেটা একটাই প্রশ্ন, সেটা হলো এর গাঠনিক উপাদান, সেটা হলো গ্লাইকোসিল গ্লিসারাইড।
আর যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখবো ক্লোরোপ্লাস্টের বাইরের দিকে যে আবরণী সেটা হলো এর মেমব্রেন, এটা দ্বিস্তর বিশিষ্ট এর গাঠনিক উপাদান। তাহলে আমাদের পয়েন্ট কিন্তু কমপ্লিট। মেমব্রেনের পর আমরা যেটা আলোচনা করব সেটা হলো স্ট্রোমা। স্ট্রোমা মানে আমাদের মাথার মধ্যে চলে আসবে থকথকে পদার্থ যেটা ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে। এই থকথকে পদার্থকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। এখন এই স্ট্রোমার ভিতরে কি থাকে, এই স্ট্রোমাতে কি কি পদার্থ থাকে, তখন আমরা মনে রাখবো টু রেড। রেড যেহেতু লাল কালার লিখে আছে আমার, মনে রাখার জন্য তোমাদের সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে আর ফর মনে রাখবো আমরা কি আরএনএ। আরেকটা 2R কেন দেওয়া আছে, আরেকটা আর দিয়ে আমরা মনে রাখবো রাইবোজোম। ই দিয়ে আমরা মনে রাখবো এনজাইম, আর ডি ফর ডিএনএ। তাহলে আমরা যদি বলি ম্যাট্রিক্সে কি কি থাকে তাহলে মনে রাখবো টু রেড। তাহলে আলটিমেটলি আমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। টি দিয়ে আমরা মনে রাখবো থাইলাকয়েড। টি দিয়ে আমরা মনে রাখবো থাইলাকয়েড। কিন্তু এই থাইলাকয়েড রাখার সাথে সাথে আমাদের মাথার মধ্যে থাইলাকয়েডের কয়েকটা বৈশিষ্ট্য মনে আসা লাগবে। এটা হলো একটা চৌবাচ্চা আকৃতির গঠন। এটা কি চৌবাচ্চা আকৃতির গঠন, তার মানে এই যে প্রত্যেকটা এগুলাকে বলা হচ্ছে একটা থাইলাকয়েড। এখন এই থাইলাকয়েডটা যদি আমরা বলি এটার মেমব্রেনটা কয় স্তর বিশিষ্ট, তাহলে বলবো এক স্তর বিশিষ্ট। এটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে এক স্তর বিশিষ্ট। তাহলে মনে রাখতে হবে থাইলাকয়েডের আবরণী হলো এক স্তর বিশিষ্ট। এখন যে জিনিসটাকে খেয়াল করব, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো থাইলাকয়েড একসাথে স্তূপাকৃতির হয়ে জমে গেছে। এই স্তূপাকৃতির যে আমরা স্তূপটা দেখতে পাচ্ছি বা স্তূপ আকৃতিগুলো দেখতে পাচ্ছি, এই স্তূপ আকৃতিগুলোকে বলা হচ্ছে গ্রানাম। আমরা কি বললাম, গ্রানাম। তাহলে আমরা চেষ্টা করি গ্রানাম। তাহলে আমরা গ্রানাম বলতে আমরা মনে রাখবো কি থাইলাকয়েডের স্তূপ। থাইলাকয়েডের স্তূপ, থাইলাকয়েডের স্তূপটাকে বলা হচ্ছে গ্রানাম। এখন তাহলে আমাদের কথা হলো একটা গ্রানাম তৈরির জন্য অবশ্যই অনেকগুলো থাইলাকয়েড লাগবে। কতগুলো এক্সাক্ট এই নাম্বারটাই আমাদের এমসিকিউ আসে, সেটা হলো 10 থেকে 100টা। মনে রাখবেন খুবই সহজ, একটা শূন্য পরবর্তীতে আরেকটা শূন্য বাড়াই দিলাম তাহলেই হয়ে গেল। তাহলে আমরা মনে রাখবো 10 থেকে 100টা থাইলাকয়েড নিয়ে কি করে গ্রানাম তৈরি করে। কয়টা গ্রানাম? একটা। তাহলে এখন কথা হলো যে অনেকগুলো গ্রানাম নিয়ে তো এখন ক্লোরোপ্লাস্ট, তাহলে কতগুলো গ্রানাম থাকতে পারে একটা ক্লোরোপ্লাস্টে? অবশ্যই সেটাও আমাদের মনে রাখতে হবে। একটা ক্লোরোপ্লাস্টে গ্রানামের সংখ্যাটা 40 থেকে 60। তাহলে মনে রাখতে হবে 40 থেকে 60টি। তাহলে আমরা কি মনে রাখলাম? 40 থেকে 60টি। এখন আমাদের এই জায়গায় একটু আমরা যদি রিক্যাপ করতে চাই, আমরা কিন্তু তিনটা নাম্বার অলরেডি পেয়ে গেছি। সেটা হলো একটা 10 থেকে আমরা পাইলাম 40, আমরা একটা পাইলাম 10 থেকে 100, আর একটা পাইলাম আমরা 40 থেকে 60। তাহলে আমরা 10 থেকে 40 পাইলাম। উচ্চ শ্রেণীর উদ্ভিদের একটি কোষে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট অথবা আমরা বলতে পারি প্লাস্টিড পাওয়া যায়। এরপরে সেকেন্ড যে নাম্বারটা পাইছি এটা 10 থেকে 40, এরপর এটা ছিল 10 থেকে 100। সেটা হলো কি 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে একটি গ্রানাম তৈরি করে। এরপরে যেটা পাইলাম সেটা হলো 40 থেকে 60। এই 40 থেকে 60 যেটা পাইছি সেটা হলো একটা ক্লোরোপ্লাস্টে গ্রানামের সংখ্যা। তাহলে আমাদের মনে রাখতে হবে এই চারটা থেকে যে কোনো একটা এমসিকিউ আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা মনে রাখবো সব সংখ্যা আমরা অবশ্যই পড়বো না, বাট কিছু সংখ্যা না পড়লেই নয়, তার মধ্যে এটা অন্যতম। এটা কখনোই ভোলা যাবে না। যদি আমরা পারি পরীক্ষায় যাওয়ার আগে এই সংখ্যাগুলো একবার দেখে যাব। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও গোটা বাংলাদেশের যতগুলো ভার্সিটিতে বায়োলজি আছে সবগুলোতে বায়োলজির মেইন বেসিসে হয়। তার মধ্যে আমি যদি বলে দিই এগুলোর মধ্যে একটা কোশ্চেন অবশ্যই চিটাগাং ইউনিভার্সিটির বিগত বছরে ছিল। এখন আমরা যখন থাইলাকয়েড আর গ্রানাম চক্র কমপ্লিট করলাম, এরপরে আবার ঘুরে আমরা এই দিকে না যাই, আবার ঘুরে এই দিকে রাস্তা দেখবো, মানে যেই পথে গেছি আবার ওই পথে ব্যাক করবো। এতে করে লাভ হলো কি আমাদের এস আবার আসলো। তাহলে এই এস যে কি অবশ্যই স্ট্রোমা, এটা করছি না তো এই জায়গায় একটু অ্যাড করে নিতে হবে লেমেলা বা লেমেলি। স্ট্রোমা লেমেলা বা লেমেলি বলতে বোঝানো হয়েছে এরকম যে দুইটা থাইলাকয়েডের স্তূপকে যে কানেক্ট করছে এই যে পোর্শনটা, এই কানেক্ট বা সূক্ষ্ম যে নালিকা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা লেমেলা। তাহলে স্ট্রোমা লেমেলা বলতে আমরা কি বুঝবো? দুইটা থাইলাকয়েডকে সংযুক্ত করছে বা দুইটা থাইলাকয়েড স্তূপ বা দুইটা গ্রানামকে সংযুক্ত করছে যেটা, সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা লেমেলা। থাইলাকয়েডের গাত্রে গোলাকার বিশেষ গঠন। থাইলাকয়েডের গাত্রে গোলাকার বিশেষ গঠনটাকে বলা হচ্ছে এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিসে মেইনলি ফটোসিনথেসিস বা ফটোসিনথেটিক ইউনিট গুলো থাকে, ওই জন্য এখানে ফটোসিনথেসিস ঘটে। আর ফটোসিনথেসিস ঘটার জন্য দায়ী হলো এই ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেসিস,
যেগুলো থাইলাকয়েডের গায়ে লেগে থাকা গোলাকার বস্তু। এরপরে চলে আসবো আমরা ডিএনএ এন্ড রাইবোসোম। ডিএনএ এন্ড রাইবোসোম এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন ডিএনএ এবং রাইবোসোম নিয়ে কথা বলার আগে আমাকে যেটা বলে দিতে হবে সেটা হলো ব্যাকটেটেড অর্গানালিস দুইটা আছে। তার মানে আমি কি বললাম, আদি ধর্ম বিশিষ্ট দুইটা অঙ্গাণু আছে। তার মধ্যে আমি যদি বলি নাম্বার 1 মাইটোকন্ড্রিয়াকে রাখবো আমি মাইটোকন্ড্রিয়া, নাম্বার 2 ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট তাহলে এদের ক্ষেত্রে এই একটা পয়েন্ট একই, সেটা হলো ডিএনএ এবং রাইবোসোম। যেহেতু আমি বলে ফেলছি যে আদি ধর্ম, তার মানে আদি ধর্ম, কেউ যদি আমরা আদি কোষের কথা একটু চিন্তা করি, আদি কোষের ডিএনএটা আমাদের কিরকম ছিল? আমাদের ডিএনএটা ছিল এরকম গোলাকার ডিএনএ। কিরকম ছিল? গোলাকার ডিএনএ। তাহলে আমরা মনে রাখবো এখানে যে ডিএনএটা পাওয়া যায় সেটা হলো গোলাকার ডিএনএ। এখন কথা হলো আদি কোষের রাইবোসোমটা কি ছিল? মনে রাখবো আদি কোষের রাইবোসোমটা ছিল অবশ্যই 70S। কত ছিল? 70S। ওই জন্য আমরা আদি কোষীয়, তার মানে মাইটোকন্ড্রিয়া আসুক আর ক্লোরোপ্লাস্ট আসুক না কেন, আমরা গঠন লিখতে গেলেই সবার শেষের পয়েন্ট আমরা দুইটাতেই এটা চোখ বন্ধ করে চোখ করে দিতে পারি। তাহলে আমাদের মনে রাখার জন্য এটা এমসিকিউ আসলে তো আমরা পারবোই, সাথে আমাদের রিটেনের জন্য যদি আমরা লিখতে যাই আমাদের একটা পয়েন্ট বেশি হয়ে গেল। আর যত বেশি পয়েন্ট, যত বেশি গোছানো হবে, বেশি লেখাটা ব্যাপার না, বাট গোছানোটাই হবে। ক্লোরোপ্লাস্টের কাজ নিয়ে আলোচনা করা, শুধুমাত্র দুইটা পয়েন্ট খেয়াল রাখবো। একটা হলো ফটো রিলেটেড কাজ। ফটো রিলেটেড কাজ আছে 3টা, এবং আরেকটা হলো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, তাহলে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে হেল্প করে কে? তাহলে আমরা মনে রাখবো ক্লোরোপ্লাস্ট। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স, তাহলে এটা হলো একটা কাজ। আরেকটা কাজ হবে ইনহেরিটেন্সে সাহায্য করে। আর ফটো রিলেটেড কাজ আছে 3টা। ফটো রিলেটেড কাজ আছে 3টা। এক নাম্বার কাজ আমরা মনে রাখবো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসে সাহায্য করা। তারপরে সেকেন্ড যেটা আমরা মনে রাখবো সেটা হলো ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন, আরেকটা ফটো দিয়ে অবশ্যই আমাদের কাজ হচ্ছে। এই ফটো দিয়ে যে কাজটা পাবো সেটা হলো ফটো রেসপিরেশন। রেসপিরেশন, তাহলে আমরা ফটো দিয়ে পাই না 3টা কাজ। আর তার মানে আমাদের পয়েন্ট, যদি আমাদেরকে বলে ক্লোরোপ্লাস্টের কাজ বলো, তাহলে আমরা মাথার মধ্যে দুইটা জিনিসকে সেট করে নিব। ফটো দিয়ে 3টা, আর হলো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা 4টা। এই কয়েকটা কথা বলতে পারলেই আমাদের মোটামুটি হয়ে গেল। আর খাবার উৎপন্ন করা তো একটা কাজ আছে, এটা কমন লিখতেই পারি আমরা। তাহলে ফটো দিয়ে আমরা কাজ পেলাম ফটোসিনথেসিস, ফটোফসফোরাইলেশন এবং ফটো রেসপিরেশনে সাহায্য করা। সম্যক প্লাস্টিক সম্পর্কে সম্যক ধারণা। তো আমরা এইভাবে যদি আমরা প্লাস্টিকটা পড়তে পারি, ইনশাআল্লাহ সব ধরনের ভার্সিটি ভর্তি পরীক্ষা থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষা, ইভেন এইচএসসি, আমরা সবগুলোকে সুন্দরভাবে কভার করতে পারবো। এসএসসি তেও যেহেতু এই টপিকটা আছে, তাহলে এসএসসি স্টুডেন্টদের জন্য এটা কার্যকরী। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।